আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের এক বিখ্যাত অভিনেতার কাহিনী। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের কাহিনী সেই বিখ্যাত অভিনেতাকে নিয়ে। বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কাছ থেকে বাগদত্তাকে ছিনিয়ে আনেন বসন্ত চৌধুরী। সেই স্ত্রীর থেকেই আঘাত পান শেষ জীবনে। প্রখর গ্রীষ্মে তার জন্ম, কিন্তু তার নাম ছিল বসন্ত। তিনি বাংলা ছবির সুদর্শন নায়ক বসন্ত চৌধুরী। বসন্ত চৌধুরী ক্লাস কি জিনিস বুঝিয়ে দিয়েছিলেন রিল থেকে রিয়েল জীবনে। শুধু অভিনয় নয়, প্রতিটি চরিত্রের সঙ্গে তার প্রতিটি পোশাক কি হবে সেটাও তিনি নিজে তৈরি করতেন। প্রচণ্ড গরমেও চরিত্রের প্রয়োজনে তিনি কোট প্যান্ট পরে শুটিং করতে পিছিয়ে যেতেন না। ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছেন, কিন্তু তবু তার মুখে হাসি লেগে আছে। বেশি ঘাম হলে বলতেন, এত গরমে ঘামে স্নান করে ঠান্ডা হয়ে যাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও তো তখন ছিল না, কিন্তু তখনকার অভিনেতাদের এতটাই কাজের প্রতি একাগ্রতা ছিল। বসন্ত চৌধুরী জমিদার বা মনীষীদের চরিত্রে যে এতটা ভালো মানিয়ে যেতেন তার আরেকটি কারণ বোধহয় জমিদার বংশের রক্ত তার শরীরে ছিল। আন্দুলের দত্ত চৌধুরী বংশের ছেলে তিনি, কিন্তু কখনো সেই পারিবারিক পরিচয়ের কথা তিনি কোথাও প্রচার করেননি। পদবীতেও শুধুই চৌধুরী। তার পূর্বপুরুষরাই দত্ত পদবী ঝেড়ে ফেলে শুধু চৌধুরী হন এবং তারা নাগপুরে বসবাস শুরু করেন। বসন্তর জন্ম নাগপুরে 5ই মে 1928। মাত্র 13 বছর বয়সে বসন্ত চৌধুরীর পিতৃবিয়োগ ঘটেছিল। নাগপুরের দীননাথ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হন। কলেজ পাশ করার পর 22 বছর বয়সে বসন্ত চৌধুরী কলকাতায় অভিনয় করতে আসার তাগিদ বোধ করলেন। চাকরি নয়, অভিনয়ই করবেন তার দৃঢ় প্রতিজ্ঞ। চলে এলেন কলকাতায়। অচেনা শহরে স্ট্রাগলের পর স্ট্রাগল। তবে সিনেমার নায়ক হওয়ার মতো সুদর্শন চেহারা ছিল বলে প্রযোজক পরিচালকদের চোখে পড়তে খুব বেশি সময় লাগেনি। যে ছবি দিয়ে বসন্ত চৌধুরীর রূপলী পর্দায় আবির্ভাব তা ছিল মহাপ্রস্থানের পথে। তার বিপরীতে ছিলেন নবাগতা অরুন্ধতী মুখোপাধ্যায়। ছবির পরিচালক কার্তিক চট্টোপাধ্যায়। বসন্ত চৌধুরী ও অরুন্ধতী দেবী দুজনেরই চলচ্চিত্রে আত্মপ্রকাশ এই ছবি দিয়ে। দেবদূত সম রূপবান নায়ক যেন পর্দা আলো করে এলেন। সালটা 1952। উত্তম সৌমিত্র নিয়ে চিরকাল বাঙালি দুভাগে বিভক্ত হয়ে তর্কের আসর জুড়লেও উত্তম কুমারের আসল প্রতিদ্বন্দ্বী শুরুর দিকে ছিলেন বসন্ত চৌধুরী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবির্ভাব তো অনেক পরে। উত্তম কুমার ফ্লপ মাস্টার তকমা নিয়ে স্ট্রাগল করছেন যখন, ততদিনে বসন্ত চৌধুরীর আধ্যাত্মিক অভিনয় সাড়া ফেলে দিয়েছিল জনমানসে।
দেবকী কুমার বসুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে নিমাই চরিত্রে বসন্ত চৌধুরী আর বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় সুচিত্রা সেনের জুটি বিপুল আলোড়ন তোলে বক্স অফিসে। কিন্তু প্রযোজক পরিচালকদের মাঝে বসন্তকে নিয়ে মাতামাতি ছিল কিছু দিনের জন্যে। বসন্তর বিপরীতে সুচিত্রা সেন আর অরুন্ধতী দেবীকে নিয়ে সেভাবে আর ছবি করলেন না কেউ। দেবকী বসু বসন্ত সুচিত্রাকে নিয়ে ভালোবাসার ছবি করলেও সে ছবি ফ্লপ করে। রাজা রামমোহন, যদু ভট্টর মতো ছবি ছিল বসন্তর কেরিয়ারের মাইল ফলক। যেন ইতিহাসের পাতার রামমোহন হয়েই তিনি রূপলী পর্দায় উঠে এসেছিলেন। এছাড়াও দিন রাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য, আধারের আলো, দ্বীপ জেলে যায়, বধূ, একাধিক ছবিতে তার নজর কাড়া অভিনয়, পাশাপাশি কিছু বলিউড ছবিতেও কাজ করেন তিনি। চরিত্রগত দিক থেকে তিনি ছিলেন ভীষণ স্বচ্ছ। তার চরিত্রে স্ক্যান্ডেলের দাগ কখনো লাগেনি। জীবনে একটি মাত্র নারীকেই ভালোবেসেছিলেন বসন্ত চৌধুরী, কিন্তু তার স্ত্রীর উগ্র আধুনিকতা তার পছন্দ ছিল না। সংসারেও সুখী হননি তিনি। 1957 সালে কবি অজিত চক্রবর্তীর ছোট ছেলে যুধাজিৎ চক্রবর্তীর কন্যা অলকাকে ভালোবেসে বিয়ে করেন বসন্ত চৌধুরী। সেই রেজিস্ট্রি বিয়ে কাউকে না জানিয়ে গোপনে করেছিলেন বসন্ত। অলকার নামটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। আষাঢ় মাসের জাতিকা, তাই গুরুদেব তাঁর নাম দিলেন অলকানন্দা। অলকা যখন বসন্তর বাগদত্তা, তখন তাকে ফিল্মে অভিনয়ের জন্য পছন্দ করেন স্বয়ং সত্যজিৎ রায়। সুকুমার রায়ের পরিবারের সঙ্গে অলকার বাবা যুধাজিৎ চক্রবর্তী ও মা লাবণ্য রেখার পরিচয় থাকায় সত্যজিৎ চিনতেন অলকাকে। অপরাজিত ছবিতে অপুর বান্ধবী লীলার চরিত্রে অলকা চক্রবর্তীকে নেন সত্যজিৎ রায়। শুটিংও শুরু হয়, কিন্তু এই খবর বসন্তর কানে পৌঁছয়। বসন্ত শটাং চলে যান স্টুডিও ফ্লোরে। সত্যজিতের সঙ্গে বিশাল সংঘাত হয়। বসন্ত বাগদত্তা অলকাকে নিয়ে চলে আসেন। সত্যজিৎ রায় চিরতরে লীলা চরিত্রটি অপরাজিত ছবি থেকে বাদ দিয়ে দেন। বসন্ত চাননি তার স্ত্রী কখনো ছবির জগতে পা রাখুন। বিয়ের আগেই তাই এমন পদক্ষেপ নেন তিনি। অপমানিত সত্যজিৎ রায় এই কারণে কখনো বসন্তকে তাঁর ছবিতে কাস্ট করেননি। অলকা ছিলেন বসন্তের থেকে বয়সে অনেকটাই ছোট। ছবি করতে না দিলেও ঘরোয়া মেয়ে অলকা ছিলেন না। ইন্টেরিয়ার ডিজাইনার হিসেবে দিল্লির বঙ্গভবন সাজিয়েছিলেন অলকা। অলকার খোলামেলা পোশাক থেকে প্রকাশ্যে ধূমপান করার অভ্যাস, তীব্র অপছন্দ ছিল রক্ষণশীল বসন্ত চৌধুরীর। তবে নিজেকে ভীষণ সাজিয়ে গুছিয়ে রাখতেন অলকানন্দা। কিন্তু তাদের ঘর ভাঙল। দুই ছোট্ট ছেলে সৃঞ্জয় আর সঞ্জিতকে ছেড়ে বসন্তকে ডিভোর্স দেন অলকা। দুই ছেলেকে একা হাতে বসন্ত চৌধুরী মানুষ করেছিলেন। অলকা এরপর এক কর্নেলকে বিয়ে করেন, দ্বিতীয় সংসার পাতেন। বসন্ত আর বিয়ে করেননি। মাধবী মুখোপাধ্যায়ের কাছের বন্ধু ছিলেন অলকা চৌধুরী। মাধবী জানাচ্ছেন, অলকার নেশা করার অভ্যেস আমারও পছন্দ ছিল না। তবে ওর সুন্দর সাজগোজ আর নিজেকে মেনটেন করার ভক্ত ছিলাম আমি। কেশ সজ্জায় করত নানান রকম বাহার। তিনি বলেন,
ডিভোর্সের পর আর তার খবর পাইনি। বহুদিন পর খবর পেলাম অভিনেত্রী স্মিতা সিংহর থেকে। মহানগর স্ত্রীর পত্র ছবিতে আমার সঙ্গে স্মিতাদি কাজ করেছিলেন। স্মিতা সিংহ অলকার পিস্তুত দিদি। উনি বললেন, অলকা তো আবার বিয়ে করেছে কর্নেলকে। মন যাকে চায় ভগবান তাকে মিলিয়ে দেয়। হঠাৎই একদিন অলকার সঙ্গে দেখা, দেখে চমকে গেলাম। সেই পরিপাটি সাজগোজ আর নেই। আলো থালো বেশে অলকা সামনে দাঁড়িয়ে হাসছে, মুখ ভরা শূন্যতা। নেশা ছাড়তে না পারলেও সেই ফিটফাট অলকাকে আর পাইনি। পরবর্তীকালে ক্যান্সারে আক্রান্ত হয়ে অলকা চৌধুরীর মৃত্যু হয়। বসন্ত চৌধুরী একা জীবন কাটিয়েছিলেন শেষ দিন অবধি। আর কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়াননি পর্দার রামমোহন। সুচিত্রা সেন অন্তরাল জীবনেও যে নায়কের সঙ্গে বন্ধুত্ব রেখেছিলেন তিনি কিন্তু উত্তম কুমার নন, বসন্ত চৌধুরী। দুজনে ঘুরতেও বেরোতেন কলকাতার আনাচে কানাচে। পর্দার রাধার সঙ্গে ছিল বসন্তর শ্রদ্ধার সম্পর্ক। নিজের জীবনের শোক বিরহ সব কিছু হাসির আড়ালে ঢাকতেন বসন্ত। কখনো নিজের জীবনের দুর্বিষহ বেদনা পরের কাছে বলেননি। শোক ভুলতে নিজের প্যাশনে মন দেন। দেখার মতো ছিল তার শালের কালেকশন থেকে গণেশ মূর্তির সংগ্রহ। যাত্রা করেছিলেন বসন্ত চৌধুরী টাকার জন্য নয়, গ্রাম বাংলার কুটির শিল্প সংগ্রহ করার জন্যে। পরবর্তী যুগের দেবশ্রী শতাব্দী, মুনমুন, রূপা, সংঘমিত্রাদের সঙ্গেও আন্তরিক সম্পর্ক ছিল তাঁর। কন্দর্প কান্তি রূপের জন্য তাঁর প্রেমে সবাই হাবুডুবু খেতে পারতেন, কিন্তু শ্রদ্ধার আসন থেকে তিনি টলেননি। গৌতম ঘোষ থেকে ঋতুপর্ণ ঘোষের মতো পরবর্তী যুগের পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন বসন্ত চৌধুরী। শেষ জীবনে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন। কর্কট রোগেও মুখের হাসি ম্লান হয়নি। কলকাতার শেরিফ পদেও ছিলেন তিনি। 2000 সালের 20 জুন প্রয়াত হন লেজেন্ডারি অভিনেতা। কর্কট আক্রান্ত মরদেহ যেন সামনে না আনা হয় এমন নির্দেশ ছিল তাঁর। রাজার মতোই রাজাধিরাজের মহাপ্রস্থান হলো লোকচক্ষুর আড়ালেই। শুধু চির বসন্তের ডাকটুকু তিনি রেখে গেলেন চলচ্চিত্র দুনিয়ায়। লেখনী সংগৃহীত, সৌজন্যে দাওয়াল। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।